রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতারা নেত্রীরা, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সবাই তারা আপাতভাবে কিছুটা স্বস্তিতে, তারা ধেই ধেই করে হয়তো গোপনে নেচেও ফেলছেন। তার কারণ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে ৩২,০০০ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলা ছিল, সেখানে যারা চাকরি করছেন তাদের চাকরি বহাল থাকবে। 2014 সালে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এ রাজ্যের সরকার যেমন বিজ্ঞপ্তি জারির 1 বছর পরে পরীক্ষা নেয়, 2015 সালে পরীক্ষা হয়েছিল, 2016 সাল থেকে বেশ কয়েক বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলেছিল এবং যেটা চ্যালেঞ্জ হয়েছিল কলকাতা হাইকোর্টে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছিলেন 32,000-এর। তারপরে আজকে যে শুনানিটা ছিল, শুনানি শেষ হয়ে গিয়েছিল, আজকে রায়দানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে বহাল থাকবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। এই যে 2014 সালের প্যানেলটা গোটাটা বহাল থাকলো, যে প্যানেলে 2016 সালের পর থেকে প্রায় 44,000-এর বেশি, মাফ করবেন 42,500 মতো চাকরি দেওয়া হয়েছিল এবং তার মধ্যে 32,000 শিক্ষককে তাদের চাকরি বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন তমলুকের সাংসদ। সেটা হয়েছিল 2023 সালে। 2023 সালের 12ই মে সেই রায় হয়েছিল এবং তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে রায় ছিল তার বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, তৃণমূল বিধায়ক, এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে তিনি জেলও খেটেছেন, এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখেছিল, তারপরে আবার চাকরি প্রার্থীদের একটা অংশ এবং পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে সৌমেন সেনের এজলাসে শুনানি শুরু হওয়ার পরে হঠাৎ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে সৌমেন বাবু সরে দাঁড়ান এবং তারপরে এই মামলার শুনানি শুরু হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। 12ই নভেম্বর শুনানি শেষ হয়েছিল এবং আজকে রায়দান হলো। এখনো পর্যন্ত আমরা যখন এই কন্টেন্ট তৈরি করছি তখনও কিন্তু রায় আপলোড করা হয়নি, পূর্ণাঙ্গীন রায়ের কপি আমাদের হাতে নেই। তবে যেটা জানা গেছে, এজলাসে যারা ছিলেন আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পাচ্ছি যে 32,000 যে শিক্ষক শিক্ষিকা তাদের পরিবার যে উৎকণ্ঠায় ছিলেন তারা বেঁচে গেলেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে পার্থ চ্যাটার্জিকে জেল খাটতে হলো কেন? আমাদের প্রশ্ন হচ্ছে মানিক ভট্টাচার্যকে জেল খাটতে হলো কেন? আমাদের প্রশ্ন হচ্ছে যারা চোর পোটার, মানে চুরি করে অথচ রিপোর্টার, তাদের বউরা যে চাকরি পেয়েছে, তাদের আত্মীয়রা যে চাকরি পেয়েছে, তৃণমূলের যে বিভিন্ন আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছে, এবং এই যে টাকা তোলার গল্পটা, সুপারিশের মাধ্যমে চাকরি পাওয়ার গল্পটা, তারা হাইকোর্ট বলেই দিক যে পুরোটাই মিথ্যে। না, হাইকোর্ট আবার বলছে যে না না, দুর্নীতির তদন্ত চলবে, দুর্নীতির তদন্ত চলবে। বলেই দিতে পারতো হাইকোর্ট যে না না, কোনো দুর্নীতি হয়নি, একদম ধোয়া তুলসী পাতা। রাজ্য সরকার যেটা দাবি করেছে, তৃণমূল সরকার যেটা দাবি করেছে যে দুর্নীতি হয়নি, কোনো টাকা পয়সার মাধ্যমে চাকরি দেওয়া হয়নি, কোনো প্রলোভনের মাধ্যমে চাকরি দেওয়া হয়নি, কোনো সুপারিশে চাকরি দেওয়া হয়নি, কোনো বেনিয়ম হয়নি, দুর্নীতি হয়নি। লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থী, যারা 2016 সালের পর থেকে পুলিশের লাঠি খেয়েছে, বৃষ্টিতে ভিজেছে, রোদে পুড়েছে, রাস্তায় নেমে আন্দোলন করেছে, তাদের কি হবে? মহামান্য কলকাতা হাইকোর্ট তাদের কথা কি আদৌ শুনেছেন? এই যে আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা বঞ্চিত হলেন, যোগ্য, শিক্ষিত, মেধাবী, যারা চাকরি করেছে এত বছর, তাদের যদি চাকরি চলে যায় তাহলে নাকি বিরূপ প্রতিক্রিয়া হবে, বিরূপ প্রতিক্রিয়া হবে। তার মানে চুরি করো, ডাকাতি করো, অপরাধ করো, বেশ কয়েক বছর হয়ে গেলে তার আর কোনো ভ্যালু থাকবে না। চুরি করো, ডাকাতি করো, অপরাধ করো, আর কয়েক বছর পেরিয়ে গেলে সেই চুরিটা আর চুরি থাকবে না। যে লোকটা দালাল ধরে টাকা দিয়ে চাকরি পেল সে বহাল থাকবে। যে লোকটা চটি চেটে, পা চেটে
সুপারিশ করে ধরে চাকরি পেল, সেই চাকরি বহাল থাকবে। বন্ধুরা ভুল বুঝবেন না, আমার পরিচিত বেশ কিছু বন্ধু বান্ধব আমারই রয়েছে যারা সত্যি যোগ্য, মেধাবী, পোস্ট গ্রাজুয়েট, ভীষণ ভালো। এই রায় আমি স্বাগতই জানাচ্ছি, কিন্তু এর পাশাপাশি প্রশ্নও রাখছি যে এই বেয়াদব, অসভ্য, ইতর, অসাধু উপায়ে চাকরি পাওয়া লোকগুলোর কি হবে? যারা টাকা নিয়েছিল সেই দালালদের কি হবে? কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি, কোনো উত্তর পাওয়া যায়নি। এর চেয়ে বরং হয়তো খুশি হতাম যদি হাইকোর্ট বলে দিত কিছুই হয়নি, সব সাদা, কালো বলে কিছু নেই। বন্ধুরা এর পরের এপিসোডে ভয়েস ক্লিপ দিয়ে, একদম ফোনের ভয়েস রেকর্ড দিয়ে আপনাদের কাছে উন্মোচন করব যে কেলেঙ্কারি কোন লেভেলে পৌঁছেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে, অভিষেক ব্যানার্জির নাম এসছে, মাধ্যমিক স্তরে মানে স্কুল শিক্ষা ব্যবস্থায়, উচ্চ শিক্ষা ব্যবস্থায় মানে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে কিভাবে তোলাবাজি এখনো পর্যন্ত হচ্ছে, কিভাবে একজন রাজ্যের উপাচার্যকে মাল তুলতে বলা হচ্ছে, মাল তোলো। একজন মন্ত্রীর নির্দেশে মাল তুলতে হচ্ছে, টাকা তুলতে হচ্ছে। ভাই এর পরের এপিসোডে আমি ভয়েস ক্লিপ দিয়ে একদম ফোন রেকর্ড, একদম এক্সক্লুসিভ খবর আপনাদেরকে দেখাবো, সুপার এক্সক্লুসিভ খবর। এই রায়কে আপনারা কি চোখে দেখছেন? কলকাতা হাইকোর্ট যে রায়টা দিল যে যারা এত বছর ধরে চাকরি করছে তাদের যদি চাকরি চলে যায় তাদের পরিবারের উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আর 2014 সালের বিজ্ঞপ্তির পরে 15 সালের পরীক্ষায়, 16 সালের পর থেকে এমনকি 2020 সাল পর্যন্ত আমি সাক্ষী SMS করে চাকরি দেওয়া হয়েছে। টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করেনি, চাকরি দেওয়া হয়েছে। DLED পাস করেনি, চাকরি দেওয়া হয়েছে। তাদের কি হবে? থেকে যাবে, তারা থেকে যাবেন, যোগ্যরা থাকুন, অসুবিধে নেই। এখনো পর্যন্ত রাজ্যের যে সরকারি বইগুলো ছাপা হয়, প্রাথমিকে, উচ্চ প্রাথমিকে, মাধ্যমিকে, এই চোরেদের নাম কিন্তু আছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, সবার নাম আছে। আমাদের ছেলে মেয়েদেরকে এই চোর চোট্টাদের কথা পড়তে হচ্ছে, তাদের নাম জানতে হচ্ছে। তারা আমাদের জিজ্ঞেস করছে, বাবা মানিক ভট্টাচার্য কে, বাবা পার্থ চট্টোপাধ্যায় কে? আর যাদের পয়সা আছে তারা বেসরকারি স্কুলে পড়ান, ইংরেজি মাধ্যমে পড়ান, তাদের বাচ্চাদের সামনে তাদের বাবা মায়েদের এই অস্বস্তিতে পড়তে হয় না, কিন্তু আমাদের পড়তে হয়। তাই এই রায়কে কিভাবে বর্ণনা করব আমার বলার কোনো ভাষা নেই। যোগ্য চাকরি প্রার্থীরা অবশ্যই চাকরি করুন, কিন্তু অযোগ্যদের চাকরি যাক। যদি এরপরে এই ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, অবাক হব না। তাই যারা এখন চাকরি বাঁচিয়ে নিলেন, যাদের চাকরি থেকে গেল, এটাকে আপাতত স্বস্তি হিসেবে আপনারা দেখুন। যারা চুরি করে চাকরি পেয়েছিলেন তারা সারা জীবনই ভয়ে ভয়ে থাকুন। আইন আদালতের উপরে নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে আপনারা বলতে পারবেন তো, হ্যাঁ আমরা সাধু উপায়ে, আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম। আর বঞ্চিত চাকরি প্রার্থীরা, আপনাদের দীর্ঘশ্বাস, আপনাদের চোখের জল আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, বছরের পর বছর দেখেছি। আপনাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া এ রাজ্যের সরকার, আইন আদালত বা গণমাধ্যম, তাদের আর কিছু করার নেই, শুধুই দীর্ঘশ্বাস। বন্ধুরা, আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা জয়েন করতে চান জয়েন করবেন।
আর ইউপিআই এর মাধ্যমে যদি আপনারা আর্থিকভাবে পাশে থাকতে চান, ব্যানারে আমাদের কিউআর কোড দেওয়া রয়েছে। সবাই ভালো থাকবেন। আরো একবার মনে করাচ্ছি, এর পরের এপিসোডটা হবে বিস্ফোরক। জয় হিন্দ, বন্দে মাতারম।